হ্যালো সবাই, আমাদের চ্যানেলে আবার স্বাগতম। আজ আমরা একটা মিষ্টি যাত্রায় বাংলার হৃদয়ে যাচ্ছি, যেখানে একটা ডেজার্ট শুধু একটা খাবার নয়, এটা একটা সাংস্কৃতিক আইকন, আনন্দের প্রতীক এবং ইতিহাসের একটা অংশ। আমরা বলছি কিংবদন্তি রসগোল্লা সম্পর্কে। কল্পনা করুন একটা নরম স্পঞ্জি মুক্তার মতো সাদা বল, যা কটেজ চিজ বা ছানা দিয়ে তৈরি, হালকা সুগন্ধিযুক্ত চিনির সিরাপে আলতোভাবে পোচ করা। যখন আপনি এক কামড় নেবেন, তখন এটা সহজেই গলে যাবে, একটা মিষ্টতার ফেটে পড়া ছড়িয়ে দেবে, যা অতিরিক্ত নয় বরং সূক্ষ্ম। সেটাই বন্ধুরা একটা নিখুঁত রসগোল্লার জাদু। কিন্তু এটাকে সত্যিই উপভোগ করতে হলে আমাদের এর গল্প বুঝতে হবে, একটা গল্প যা তার স্বাদের মতোই সমৃদ্ধ এবং জটিল। আমাদের গল্প শুরু হয় ১৯ শতকে বাংলার মহান সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তনের সময়, যাকে প্রায়শই বাংলার রেনেসা বলা হয়। খাবার, শিল্প এবং সাহিত্যের মতো পরিবর্তিত হচ্ছিল। পর্তুগিজরা কয়েক শতাব্দী আগে ভারতে অ্যাসিড দিয়ে দুধ জমানোর কৌশল চালু করেছিল, যা ছানা তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর আগে জমানো দুধকে হিন্দু খাদ্য ঐতিহ্যে প্রায়শই অপবিত্র মনে করা হতো। কিন্তু এই নতুন উপাদান ছানা বাঙালি মিষ্টির কারিগরদের বা মোয়ারাদের জন্য একটা বিশ্বের সম্ভাবনার দরজা খুলে দিয়েছিল। এখন চলুন আরও পিছনে যাই। ছানাভিত্তিক মিষ্টির ইতিহাস আসলে পর্তুগিজদের সাথে জড়িত। ১৬শ শতাব্দীতে পর্তুগিজ বণিকরা ভারতে এসে দুধকে লেবুর রস বা অন্যান্য অ্যাসিড দিয়ে জমানোর পদ্ধতি শিখিয়ে দিয়েছিল। এর আগে বাঙালিরা দই বা পনির জাতীয় জিনিস খেতেন, কিন্তু ছানা, যা নরম এবং তাজা, এটা ছিল নতুন। এই ছানা থেকে রসমালাই, সন্দেশ, চমচম এর মতো অসংখ্য মিষ্টি জন্ম নেয়। কিন্তু রসগোল্লা, সেটা ছিল একটা বিপ্লব। ১৮৬৮ সাল কলকাতার একটা ছোট্ট মিষ্টির দোকানে নবীনচন্দ্র দাস নামে একজন মোয়ারা তার পরিবারের সাথে বসে আছেন। তিনি ছিলেন একজন সাধারণ কিন্তু প্রতিভাবান কারিগর। বলা হয় একদিন তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তিনি তার জন্য কিছু হালকা সহজপ্রাচ্য খাবার তৈরি করতে চান। ছানা নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। ছানাকে সূক্ষ্ম করে গুঁড়ো করে একটু সুজি মিশিয়ে তারপর চিনির সিরাপে ফোটান। ফল একটা নরম ফুলে ওঠা বল, যা সিরাপে ভাসছে। প্রথম কামড়ে তার স্ত্রী এত খুশি হন যে এই মিষ্টি শহরে ছড়িয়ে পড়ে। এভাবেই জন্ম নেয় আধুনিক রসগোল্লা। নবীনচন্দ্র দাশের এই আবিষ্কারকে বাংলার মিষ্টির ইতিহাসে একটা মাইল ফলক বলা হয়। কিন্তু গল্প এখানে শেষ নয়। নবীনচন্দ্রের ছেলে কৃষ্ণচন্দ্র দাস, যাকে সবাই কেসি দাস বলে জানেন, তিনি তার বাবার এই মিষ্টিকে বিশ্বমঞ্চে নিয়ে যান। ১৯৩০ সালে তিনি ভ্যাকিউম প্যাকিংয়ের একটা পদ্ধতি আবিষ্কার করেন, যাতে রসগোল্লা টিনের ক্যানে ভর্তি করে দেশ বিদেশে পাঠানো যায়। এর ফলে রসগোল্লা শুধু বাংলার নয়, ভারতের, এমনকি বিদেশের মানুষের টেবিলে উঠে আসে। কেসি দাসের নামে আজও কলকাতার সেই আইকনিক দোকান আছে, যেখানে প্রতিদিন হাজার হাজার রসগোল্লা তৈরি হয়। তার ছেলেরা শরৎচরণ দাস এবং দেবেন্দ্রনাথ দাস কোম্পানিটা আরও বড় করে ১৯৪৬ সালে কেসি দাস প্রাইভেট লিমিটেড শুরু করেন। আজ এই পরিবারের উত্তরসূরিরা এখনও রসগোল্লার ঐতিহ্য রক্ষা করছেন। এখন একটা টুইস্ট আসুক গল্পে। রসগোল্লার উৎপত্তি নিয়ে একটা বড় বিতর্ক চলছে, বাংলা বনাম ওড়িশা। ওড়িশার লোকেরা বলেন রসগোল্লা আসলে তাদের রসগোল্লা বা ক্ষীরামোহন থেকে এসেছে, যা ১২শ শতাব্দী থেকে পুরীর জগন্নাথ মন্দিরে ভোগের অংশ হিসেবে পরিবেশিত হতো। সেখানকার পাহালা গ্রামে দুধের প্রাচুর্যের কারণে একজন পুরোহিত গ্রামবাসীদের রেসিপি শিখিয়ে দেয় বলে লোককথা আছে। ১৫শ শতাব্দীর জগমোহন রামায়ণ বা ১৮শ শতাব্দীর নীলাদ্রি মহোদয়ে এর উল্লেখ পাওয়া যায়। ওড়িশারা ২০১৫ সাল থেকে রসগোল্লা দিবস পালন করছেন ৩০শে জুলাই। অন্যদিকে বাংলার লোকেরা বলেন আধুনিক স্পঞ্জি রসগোল্লা ১৮৬৮ সালে কলকাতায় জন্ম নিয়েছে। নবীনচন্দ্র দাশের আবিষ্কারের আগে নদিয়ার নবদ্বীপ বা ফুলিয়ায় দেওয়া রসগোল্লা ছিল, যা শ্রী চৈতন্যের সময়ের। কিন্তু ঐতিহাসিকরা যেমন কেটি আচার্য বা চিত্রা ব্যানার্জি বলেন যে ছানাভিত্তিক মিষ্টি পর্তুগিজদের পরে অষ্টাদশ শতকের পরেই সম্ভব। এই বিতর্ক ২০১৫ সালে চরমে পৌঁছায়, যখন দুই রাজ্যই জিআই ট্যাগের জন্য আবেদন করেন। শেষ পর্যন্ত ২০১৭ নভেম্বর ১৪ তারিখ বাংলার রসগোল্লাকে জিআই স্ট্যাটাস দেওয়া হয়। জিআই রেজিস্ট্রি বলে এটা উৎপত্তির দাবি নয়, বরং একটা নির্দিষ্ট ভ্যারিয়েন্টের স্বীকৃতি। পরে ২০১৯ সালের ২৯শে জুলাই
উড়িষ্যা রসগোল্লাও জিআই পায়। এভাবে বিতর্ক শেষ হয় না, বরং দুই রাজ্যের দাবি স্বীকৃত হয়। ভক্তি পাকথি নামে একজন উড়িষ্যার নেতা এই লড়াইয়ের সামনে ছিলেন। রসগোল্লার সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। ওড়িশায় রথযাত্রার পর নীলাদ্রি বিজয় অনুষ্ঠানে দেবী লক্ষ্মীকে রসগোল্লা ভোগ দেওয়া হয়, যা ৩০০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্য। বাংলায় ২০১৭ সাল থেকে ২৮শে ডিসেম্বর রসগোল্লা উৎসব পালিত হয় নবীনচন্দ্র দাশের স্মৃতিতে। ২০১৮ সালে ১৫০তম বার্ষিকীতে ৩ দিনের উৎসব হয়। এমনকি ৯ কেজি ওজনের একটা রসগোল্লা তৈরি করা হয়। বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে: গোপালগোল্লা, জটিনগোল্লা, ভবানীগোল্লা। বাংলায় সাদা রসগোল্লা, ওড়িশায় হলুদাঘ রসগোল্লা। পাকিস্তান, বাংলাদেশ, নেপালে রসবাড়ি নামে খাওয়া হয়। আজকাল ইসরো স্পেসের জন্য ডিহাইড্রেটেড রসগোল্লা তৈরি করছে। বন্ধুরা, রসগোল্লা শুধু মিষ্টি নয়, এটা বাংলার আত্মার একটা অংশ। এর গল্পে আছে উদ্ভাবন, বিতর্ক, গর্ব। পরের বার যখন একটা খাবেন, মনে রাখবেন এটা শুধু চিনির বল নয়, ইতিহাসের একটা টুকরো। ধন্যবাদ শোনার জন্য। লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।